এফএমে বেজে চলেছে গানটা। স্নিগ্ধ রাতের সাথে তালে তাল মিলিয়ে বয়ে চলেছে একটা হালকা বাতাস, যেন তোড়জোড় সহকারে আমার চিরবিদায়ের আয়োজন করছে। আমার এই 15 বছরের অল্প পরিসরের জীবনে সব স্মৃতিগুলোকে সযত্নে গুছিয়ে নিলাম মনের মণিকোঠায়। তবে যে মানুষটার কথা আজ সবচেয়ে বেশি ভাবাচ্ছে সে হলো আয়ুষ। কথাটা মনে হতেই একটু আগের খারাপ ব্যবহারের কথা মনে পড়ে গেল। সত্যি মাঝে মাঝে আমি একটু বেশি ইম্পালসিভ হয়ে যাই। এতটা বাজেভাবে কথা না বললেই বোধহয় ভালো হতো। কি ভাবলো ছেলেটা? নিজের উপরই বড্ড রাগ হলো। এমন এর আগেও হয়েছে আমার সাথে। রাগের মাথায় কাছে লোকেদের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলি আর তারপর আফসোস করি। তবে এখন সেটা করেও লাভ নেই। আর কিছুক্ষণ পর তো আমারই কোনো অস্তিত্ব থাকবে না। আয়ুষকে আর সরিও বলা হবে না। আচ্ছা, আয়ুষকে আমায় মিস করবে? ও কি কখনো জানতে পারবে এই ছোট্ট একটা গ্রামে ওর একজন ফ্যান ছিল যে আর নেই? কে জানে। এমন কত অদিতির সাথেই তো রোজ কথা হয়, এমন কত অদিতিই তো আকসার হারিয়ে যায়, সময়ের স্রোতে মিলিয়ে যায় তাদের চিহ্ন। এ খবর রাখে। না, অনেক সময় নষ্ট হয়েছে, আর দেরি করলে চলবে না। কাজটা চটপট মিটিয়ে ফেলতে হবে। আমি বাড়িতে একা আছি বলে বাবা মা নিশ্চয়ই তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবে। মা তো যেতেই চায়নি, আমি একরকম জোর করে পাঠালাম। এখন হুট করে চলে আসলে আমার আর কিছুই করার থাকবে না। এই যা করার এক্ষুনি করতে হবে। একটা অদ্ভুত ভয় চেপে বসেছিল আমায়। বারবার মনে হচ্ছিল এটা এটা আমার দ্বারা সম্ভব নয়। সুইসাইডের মতো এত নৃশংস কাজ আমি কিছুতেই করতে পারবো না। কিন্তু পর মুহূর্তেই আত্মীয় স্বজন, পাড়াপড়শিদের টিটকারি, বাবা মায়ের করুণ মুখ দুটো চোখের সামনে ভেসে উঠতেই মনে হলো এমন লাঞ্ছনের জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক সম্মানের। কথাটা মনে হতেই কোথা থেকে সাহস সঞ্চারিত হলো মনের মধ্যে। কে জানে, কানের কাছে কে যেন ফিসফিস করে বলে গেল, ইউ হ্যাভ টু ডু দিস অদিতি, তোমায় পারতেই হবে। এখন আমায় কনসেন্ট্রেট করতে হবে যেভাবেই হোক। তার জন্য সবার আগে ফোনটাকে সুইচ অফ করা দরকার। বাই এনি চান্স কেউ কল করলে আবার ডিস্ট্র্যাক্টেড হব, সেটা এখন কিছুতেই কাম্য নয়। মোবাইল হাতে তুলে নিয়ে সুইচ অফ করতেই যাব, হঠাৎ দেখি তারস্বরে বেজে উঠল সেটা। স্ক্রিনে ভেসে উঠেছে একটা আননোন নাম্বার। দেখা মাত্র ঘাবড়ে গেলাম। আমার এই নম্বরটা তেমন কারোর জানার কথা নয়। এত রাতে কে কল করছে আমায়? একবার ভাবলাম রং নাম্বার, কেটে দিই। তারপর হঠাৎ মনে হলো বাবা মা এখনো ফেরেনি। তবে কি ওরাই কল করলো? বিয়েবাড়ি আমাদের গ্রামের থেকে বেশ খানিকটা দূরে। আসার পথে হাইওয়ের ধারে একটা বড় জঙ্গল পড়ে। শুনেছি জায়গাটা নাকি ভালো না। মাঝে মধ্যেই ওই অঞ্চলে চুরি ছিনতাইয়ের ঘটনা খবরে আসে। তবে কি রাস্তাঘাটে কোনো বিপদে পড়লো ওরা? কথাটা মনে হতেই বুকের ভিতরটা ধড়াস করে উঠল। ঘড়ি ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভেসে এলো একটা পুরুষ কণ্ঠ। কি ম্যাডাম, মরেছেন নাকি? প্লিজ কিছু মাইন্ড করবেন না কিন্তু। হ্যাঁ, আসলে ঠিক বুঝতে পারছি না যে মানুষের সঙ্গে কথা বলছি নাকি ভূতের সঙ্গে। সত্যি বলতে টেনশনে এতটাই থতমত খেয়ে গেছিলাম যে প্রথমটায় চিনতেই পারিনি। সেরকমই ভয় পাওয়া গলায় উত্তর দিলাম, কে বলছেন? কাকে চাই? এ বাবা, চিনতে পারেননি? আপনার তো দেখছি ভারী ভুলো মন। এখন বুঝতে পারছি গার্জিয়ান কলের আসলি রাজ।
যাক, চিনলেন না যখন, তখন রেগুলার কায়দাই বলি, কেমন? নমস্কার বন্ধুরা, আমি আরজে আয়ুষ, আর আপনারা শুনছেন রাত বাকি বাদ বাকি, ओनली ऑन रेडियो लाइट 93.6 FM में। ये रात अभी बाकी है मेरे दोस्त, ये जिंदगी अभी बाकी है मेरे दोस्त। মনে হলো যেন শত পাহাড়ের বোঝা কেউ একটা হাঁচকা টানে মাথার উপর থেকে সরিয়ে দিল। খানিকটা নিশ্চিন্ত লাগছে এবার। তার মানে বাবা মা ঠিক আছে, কোনো বিপদ আপদ হয়নি ওদের। আপনার স্মৃতিশক্তি দেখছি বেশ নড়বড়ে ম্যাডাম, একটু ব্রেনোলিয়া খান। না, ঠিক বুঝতে পারিনি, সরি, প্লিজ রাগ করবেন না। তা ঠিক আছে, তো বলছিলাম কি ম্যাডাম, কি ঠিক করলেন? ঠিক বুঝলাম না, কি ব্যাপারে? আরে আজব তো, কি আবার ব্যাপার? আমি তো ভাবলাম আপনি বুঝি এতক্ষণে টেসে গেছেন। তা না, দিব্যি বহালতে বিয়েতে রয়েছেন, আবার বলছেন কি ব্যাপার? হ্যাঁ, তা বলি কি ম্যাডাম, সুইসাইডটা কি করবেন না? এবারে বেশ অস্বস্তিতে পড়লাম। কেমন লোক রে বাবা, আমায় মেরেই ছাড়বে, যেন আমি মরলে ওনার আখের গোছাতে সুবিধা হয়। মনে মনে খানিক ক্ষুণ্ণ হলাম বটে, ইচ্ছা করছিল দু চার কথা শুনি। তা সত্ত্বেও নিজেকে সংযত করে বললাম, কেন, আমি মরলে আপনি বুঝি খুব খুশি হবেন? ভাবলাম এরপর নিশ্চয়ই ওনার আর কিছু বলার থাকবে না। দেখি সে ঘুরে পালি, আয়ুষ দমে গেলেনই না, উল্টে সমস্যারে বলে উঠলেন, আরে বলেন কি, খুশি হব না মানে? আলবাত হব। মনে মনে খুব কষ্ট পেলাম। আমি মরে গেলে আয়ুষ খুশি হবেন? এত খারাপ আমি, এতটা ফেলনা? আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। বুকের ভেতর জমাট অভিমানটা এবার কান্নার আকারে বেরিয়ে এলো। কান্না জড়ানো গলায় স্পষ্টভাবে কথাও বলতে পারছিলাম না, তাও কোনো রকমে নিজেকে সামলানোর চেষ্টা করে বললাম, মানলাম আমার কোনো কন্ট্রিবিউশন নেই, অপদার্থ একটা মেয়ে আমি, গুড ফর নাথিং। তাই বলে আপনি আমার মৃত্যু কামনা করবেন? আমি কি এতটাই খারাপ? কে আপনি সেন্ডু খাচ্ছেন কেন কাকা? হ্যাঁ, এভাবে ভেঙে পড়লে চলবে নাকি? আপনাকে তো এখন স্ট্রং থাকতে হবে। গোটা ইউনিভার্সের কত বড় দায়িত্ব আপনার কাঁধে, সেটাকে ঠিকঠাক মতো পালন করতে হবে তো। আর কন্ট্রিবিউশন বলছেন, আরে আপনারই তো সব থেকে বেশি কন্ট্রিবিউশন প্ল্যানেট আর্থের উপর। আপনার কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না, কি বলতে চাইছেনটা কি? মাথা মুন্ডু কিছুই বুঝলেন না? ওকে, দাঁড়ান তাহলে আপনাকে একটু ভালো করে বুঝিয়েই বলি। তো দেখুন দিদি, এই সৃষ্টির জন্মলগ্ন থেকে মানুষের বাস পৃথিবীতে, এটা জানেন নিশ্চয়ই। এবার ভগবান দাস তো মিনিয়েচার পৃথিবীটা অ্যাডাম আর ইভের কিতকিত খেলার জন্য বানিয়েছিলেন। তিনি তো ঘুণাক্ষরেও টের পাননি যে চক্রবৃদ্ধি সুদের হারে তার নাতিপুতির সংখ্যা এইভাবে বেড়েই চলবে। আসল অ্যাডাম আর ইভ, তারা তো বহুকাল হলো পটল বাগানে সমাধিস্থ হয়েছেন, কিন্তু তাদের সন্তান সন্ততি, তাদের সন্তান সন্ততিদের সন্তান সন্ততি, তাদের সন্তান সন্ততিদের সন্তান সন্ততিদের সন্তান সন্ততি, অ্যান্ড ইট কন্টিনিউস। এরা রাবণের জ্ঞাতি গোষ্ঠীর থেকে ইন্সপিরেশন নিয়ে বেড়েই চলবে। তো এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে চারিদিকে বিড়বিড় করছে লোকে, পা ফেলার সামান্য জায়গাটুকুই নেই কোথাও। এমনিতেই পৃথিবীর এই বিপুল জনসংখ্যা, তার উপরে হাওয়াদের মতো ক্রমবর্ধমান চাহিদা, আর তার চেয়েও বড় কথা এসবের যোগানের সাংঘাতিক ঘাটতি। সে যে কি সাংঘাতিক ব্যাপার, আপনাকে যে কি বলি ম্যাডাম। তো তাতে আমি কি করব? দিদি, আপনি বড় অধৈর্য। লেট মি ফিনিশ। তো কোথায় ছিলাম? পৃথিবীর জন্মলগ্নে। হ্যাঁ, তো পৃথিবীর এই প্রবলতম সংকটের কালে, যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থানের এত অভাব, সেখানে ধরিত্রী মায়ের দৈন্য দশা দূর করার লক্ষ্যে প্রতি হয়ে সমাজের লাখো লাখো মানুষের জমায়েত থেকে বীর দর্পে এগিয়ে এসে দায়িত্ব নেবে কে? বলুন তো কে আবার? আপনি। আরে আপনি তো এই হতদরিদ্র মানবকুলের একমাত্র আশালতা, যারে কয় শিবরাত্রির সলতে। হে জগৎ জননী, তুমি নিজ মহিমায় আবির্ভূতা হও, ভেঙেছ দুয়ার, এসেছো জ্যোতির্ময়। বাই দ্য ওয়ে, আপনার নাম কি জ্যোতি
বাই এনি চান্স? না, অদিতি। আরে ওই একই হলো, যদি অদিতি যাই হোক না কেন, এখন তো আপনি আমাদের রিডিমার। এবারে সাংঘাতিক ভরকে গেল মাথাটা। কি রে বাবা, এতক্ষণ ধরে ভাট বকে যাচ্ছে? এই, আপনি কি মস্করা করছেন নাকি আমার সাথে? এমন কথা মুখেও আনবেন না দিদি। এমন সংকটজনক পরিস্থিতিতে আপনি আমাদের ত্রাতা হয়ে এসেছেন, আর আমি কিনা আপনার সঙ্গে মস্করা করবো? ছি ছি ছি, আমার ঘাড়ে কটা মাথা বলুন দেখি। তো এসব কি বলে যাচ্ছেন? আমি কিভাবে? আরে আরে শুনুন শুনুন, পৃথিবীর জন্মলগ্ন থেকে। আরে না না, পৃথিবী, সৌরজগৎ, নেপচুন ওসব বুঝেছি। এবার আসল কথায় আসুন তো। হ্যাঁ, ও হ্যাঁ, যাই হোক, দেখুন আমাদের এখানে জায়গায় বলুন আর খাবার দাবার সবকিছুই তো বেশ অভাব দেখা দিয়েছে। তো আপনার মতো এরকম 2-4 পিস নমুনা রোজ রোজ যদি বিধেয় হয়, তাহলে তো আখেরে আমাদেরই লাভ, তাই না? মোদ্দা কথা হলো আপনাকে মরতে হবে, আর সেটা আজই। তো এবার চটপট বলে ফেলুন দেখি, কিভাবে মরবেন বলে ঠিক করেছেন, নাকি আমি কোনো সহজ পন্থা বাদলে দেব? না থাক, আমি একাই পারবো। চমৎকার। তা দেখি আপনার অস্ত্র শস্ত্র কই, চুজ করলেন কিছু? অস্ত্র? যুদ্ধ করতে যাচ্ছি নাকি? শোনো মেয়ের কথা, আরে ওয়েপেন ওয়েপেন। তা কি দিয়ে মরবেন বলে ভাবলেন? না মানে সেরকম কিছু ভাবিনি। এই এর জন্যই আমাদের জেনারেশনের কিছু হলো না। আরে এমন একটা নোবেল কজের জন্য আত্মদান করতে যাচ্ছেন, কোথায় একটু কারেজ দেখাবেন তা না, একেবারে নেতিয়ে পড়েছেন। আরে কাকা, এটা কি আর যে কোনো আত্মহত্যা? এটা হলো ওই যারে কয় আত্মাহুতি, আত্মবলিদান। কি হৃদয়হীন রে বাবা! এফএমে তো কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে। ব্যাটার সব বুঝো কি? একটু গম্ভীরভাবেই বললাম এবার, আমি যে রাগ করেছি সেটা একটু বুঝুক। একটা ছুরি নিয়েছি। হ্যাঁ, ওমা, তাই নাকি? বেশ করেছেন। বলছি ঠিকঠাক ধার আছে তো? একটু চেক করে নেবেন প্লিজ। নইলে দেখা গেল জং ধরা ভোতা ছুরি দিয়ে হাত কাটতে গিয়ে কাজের কাজ তো হলোই না, উল্টে সেপটিক বানিয়ে বসলেন। তাই বলছি একটু খোঁচা টোচা মেরে চেক করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আপনি শক্ত করে ছুরিটা হাতে রেডি থাকুন। হ্যাঁ, আমি বরং কাউন্টডাউন স্টার্ট করি। 1 বললে একেবারে এক কোপে হাতের উপর চালিয়ে দেবেন, বুঝলেন? ওকে, আচ্ছা তাহলে আমি শুরু করলাম। 10। বুকের ভেতরটা 9। আচমকা ধরাস করে উঠল। 7। স্পষ্টভাবে বুঝতে পারলাম হৃৎপিণ্ডটা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি জোরে চলছে। কপালের কাছে বিন্দু বিন্দু ঘাম জমেছে। এই শীতের রাতেও আমার পরনের জামাটা ঘামে ভিজে যাচ্ছে। চোখটা বন্ধ করে একটা জোরে নিঃশ্বাস নিলাম, তারপর মনঃসংযোগ করলাম আমার লক্ষ্যে। ডান হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরলাম ছুরিটাকে বাঁ হাতের শিরার বরাবর। ততক্ষণে ফোনের ওপাশ থেকে ভেসে আসছে কাউন্টডাউন। 6, 5, ছুরির শেষ পয়েন্টটা 4, আলতো করে ছুঁয়ে আছে হাতের নীল শিরাটাকে। আর কিছুক্ষণের মধ্যেই ইনকি দিয়ে গড়িয়ে পড়বে রক্তের ধারা। সেই লাল রঙই লেখা হবে আমার গল্পের শেষ অধ্যায়। আয়ুষের গলাটাও কেমন যেন গম্ভীর হয়ে উঠেছে। নাকি নাকি আমি টেনশনের জন্য স্পষ্ট শুনতে পাচ্ছি, ঠিক বুঝতে পারলাম না। একটাই শব্দ আমার কান অবধি পৌঁছল। 1। শোনা মাত্র আমি একটা কোপ বসাতে যাব, হঠাৎ কি হয়েছে আপনার? এই অদিতি, অদিতি কি হয়েছে আপনার? অদিতি আরশোলা। মানে আরশোলা করতে গেল? আর আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আপাতত। আসলে অমন অমন আচমকা আরশোলাটা এসে দেওয়ালে বসলো দেখে খুব ঘাবড়ে গিয়েছিলাম। এই সাহস নিয়ে আপনি যাচ্ছিলেন আত্মহত্যা করতে? ব্রাভো ব্রাভো। তা ওই নিরীহ পতঙ্গটি এখন কোথায়? বেঁচে পড়তে আছে তো? না মানে আপনার ওই রকম ত্রাহি ত্রাহি রব শুনে মনে তো হয়েছে বাবা জীবনের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে নিশ্চয়ই। আমি এখানে মরতে বসেছি আর আপনি মস্করা করছেন? আচ্ছা আচ্ছা, সরি সরি। আপনি নিশ্চিন্তে পটল তুলুন। নিন, এবার ছুরিটা রেডি করুন। কথাটা শোনা মাত্র খেয়াল করলাম ছুরিটা আশেপাশে কোথাও নেই। তার
তার মানে তখন আরশোলাটাকে দেখে এক লাফে বিছানায় ওঠার সময় কোথাও একটা পড়ে গেছে। সারা ঘর তন্ন তন্ন করে খোঁজার পরও পাওয়া গেল না যখন চুরিটা, তখন আয়ুষকে বলতেই ও আরো হাসিতে ফেটে পড়লো। আরে বলেন কি, এ তো দেখছি শেষে যুদ্ধে নেমে হাতিয়ারই খোয়া গেল। কেবা দিন দিদি, আপসে না হো পায়েগা। ওর বলা প্রত্যেকটা কথা আমার গায়ে কাঁটার মতো বিঁধছিল। এখন এটা শুধু একটা সুইসাইডের ব্যাপার নয়, আমার প্রেস্টিজ জড়িয়ে আছে এর সাথে। আমায় আজ যেভাবেই হোক মরতেই হবে। শুনুন, আমি যখন বলেছি আজ মরবো তো মরবই, যেভাবেই হোক। অদিতি ভট্টাচার্য কথার খেলাপ করে না, বুঝলেন? আচ্ছা, তাহলে অন্য কিছু ভাবতে হচ্ছে। আপনারা তো আবার ডায়েটে আছেন বলে বৃষ্টিস খাবেন না। ঘুমের ওষুধ চলবে? এত রাতে তো দোকান খোলা পাবেন না। বাড়িতে কেউ নেয় নাকি ঘুমের পরে? বাবা মাঝে মাঝে স্লিপিং পিল নেয়। চট করে বাবার ঘরে কি ওষুধের বাক্স থেকে ওষুধের ফাইলটা নিয়ে নিলাম। এবার তাহলে ওটা থেকে দুটো স্বাস্থ্যবান বড়ি নিয়ে সোজা মুখে চালান করে দিন। তবে হ্যাঁ, ভাঙাচোরা বড়িতে কিন্তু কাজ দেয় না ভালো, ওকে? তারপর ঢক ঢক করে জল খেয়ে শুয়ে পড়ুন। ব্যাস, আজকের মতো আপনার কাজ শেষ। সকালের মধ্যে দেখবেন আপনি ফটো হয়ে গেছেন, অবশ্য যদি দেখতে পান তো। আর হ্যাঁ, একবারই আমাকে থ্যাঙ্কস বলতে হবে না, আমি জানি আমি খুব ভালো। আচ্ছা, মাত্র দুটো ট্যাবলেটে কাজ হবে? আপনি তো দেখছি বড্ড পাকা। কে বড়, আপনি না আমি? বলছি যখন দুটো ট্যাবলেটে কাজ হবে তাহলে নিশ্চিন্তে থাকুন, আপনি পটল তুলবেনই। বেশি পিল খেলে কি ডাইরেক্ট স্বর্গে পৌঁছাবেন নাকি? আর কথা বাড়ালাম না, অলরেডি অনেক লেট হয়ে গেছে। যে কোনো মুহূর্তে বাবা মা ফিরে আসবে। চটপট ওষুধটা মুখে পুরে জল খেয়ে নিলাম। কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুম নেমে এলো চোখে। ধীরে ধীরে আয়ুষের কথাগুলো অস্পষ্ট হয়ে আসছে। একটু একটু করে মৃত্যুর কোলে ঢলে পড়ছি আমি। ঘুম চাই আমার, চির শান্তির ঘুম। এক অজানা পথ ধরে হেঁটে চলেছি, যার কুল কিনারে দেখা যাচ্ছে না। এ পথে কিভাবে এসে পড়লাম, কে নিয়ে এলো, আমার কিচ্ছু জানা নেই। শুধু যতদূর চোখ যায় শূন্যতা বিরাজ করছে। যাবতীয় প্রাপ্তি অপ্রাপ্তির মানদণ্ড যেন এই পথ। সমস্ত চাওয়া পাবার শেষে এক অপার্থিব শান্তি মেলে এখানে এসে। কিন্তু এই পরম শান্তির এত কাছাকাছি এসেও কিসের যেন খামতি বারংবার মনে হচ্ছে। যেন কোনো না পাওয়া, কোনো ফেলে আসা অতীত করে নাড়ছে মনের দরজায়, জানান দিচ্ছে তার অস্তিত্বের। সেই অজানা অতীতের স্মরণী বেয়ে ছুটে চলেছি উদ্ভ্রান্তের মতো। একটা উপায়, যে কোনো একটা পথ দেখা কেউ আমাকে। জোনাকির মতোই অন্ধকারে এক চিলতে আশার আলোক ঝালুক কেউ। কিন্তু মৃত্যুর তীব্র নিস্তব্ধতা ছিঁড়ে কেউ এগিয়ে এলো না। আমার অবসান্ন দেহ লুটিয়ে পড়ল চোলাবালিতে। রোমের সমস্ত নশ্বর জগৎ আর আমার দেহ একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল। যেন দুজনেই হাত ধরাধরি করে নির্বাণ নেবে চিরস্তব্ধতার মাঝে। তো না, অন্ধকারে নিমজ্জিত এই অচিনপুরেও মশাল জেলে কেউ এগিয়ে আসছে আমার দিকে। দেখি দেখি আলোতে তার মুখ স্পষ্টভাবে দেখা না গেলেও বুঝতে পারলাম সে এসেছে আমায় এই পাক থেকে উদ্ধার করতেই। ক্রমশ ক্রমশ আমার কাছে চলে এলো সে। কি আশ্চর্য, এতটুকু ভয় পেলাম না তাকে দেখে। তার উজ্জ্বল চোখ দুটো যেন মায়া বলে আবদ্ধ করেছিল আমায়। আশ্বস্ত করলো এই বলে, আমি আছি তো। তারপর তারপর শক্ত করে জড়িয়ে ধরলো আমার হাতটাকে। একটু একটু করে আমায় টেনে তুললো মাটিতে। জীবন ফিরে পাওয়ার যে অনাবিল আনন্দ
তাও যেন ফিকে হয়ে গেল তাকে পাওয়ার আনন্দের কাছে। ধীর পায়ে এগিয়ে গেলাম আমার উদ্ধারকারীর দিকে। ওর বুকের স্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছিলাম আমি। মন্ত্রমুগ্ধের মতো আমার হাতটা স্পর্শ করলো ওর গাল। ওর শরীরের উষ্ণতা আমার রন্ধ্রে রন্ধ্রে মিশে সজীব করে তুলছে আমায়, জাগিয়ে তুলছে আমার প্রত্যেকটি অনুভূতি। নিষ্পলকে চেয়ে রইলাম ওর দিকে। কিছু একটা বলতে চেয়েছিলাম, কিন্তু মুখ থেকে একটাও কথা বের হলো না। সব কথা যেন মিলেমিশে একাত্ম হয়ে যাচ্ছিল ওর নিকষ কালো চোখের অতল গভীরে। হঠাৎ আমার আরো কাছে সরে এলো সে। মুখটা আমার কানের কাছে এগিয়ে নিয়ে এসে অস্ফুট স্বরে বলল, ये रात अभी बाकी है। মুনিয়া, এই মুনিয়া, কিরে ওঠ। আরে ওহো, আরে টিউশনে যেতে হবে তো, ওঠ না। এই মুনিয়া, মুনিয়া। মায়ের ডাকে স্বপ্নভঙ্গ হলো। কোনো মতে চোখ রোগড়ে ওঠার চেষ্টা করলাম। লক্ষ্য করলাম মাথাটা বেশ ঝিমঝিম করছে। একটু থিতু হয়ে কারণ অনুসন্ধান করার চেষ্টা করলাম। গতকাল রাতের কথা মনে পড়তেই ধরপড় করে উঠলাম। এতক্ষণে উত্তেজনার বশে সব ঘুম উড়ে গেছে। ব্যাপারটা এক্স্যাক্টলি কি হয়েছে ঠাহর না করতে পারলেও এটুকু বুঝতে পারলাম আমি মরিনি, দিব্যি বেঁচে পড়তে আছি। কথাটা মনে হতেই চারপাশ খুঁজে দেখলাম বিছানার একপাশে ঘুমের ওষুধের শিশি পড়ে আছে। তাড়াতাড়ি তুলে নিয়ে ব্যাগের ভেতর লুকিয়ে রাখলাম। গতকাল রাতে বাবা মা ফিরতে অনেক দেরি হয়েছে, তবে আমাকে ঘুমোতে দেখে আর জাগায়নি। এখন খুব বেশি ঘাটালাম না ওদের, চুপচাপ পড়তে চলে গেলাম। টিউশনে গিয়েও পড়ায় মন বসলো না। অতি কষ্টে বসে থাকলাম ছুটির অপেক্ষায়। মনে মনে ভাবলাম, বড্ড বোকা বানিয়েছে আয়ুষ। রাজ্যের যত আজগুবি কালগপ্প শুনিয়ে এমন টুপি পরিয়ে দিল। আজের একটা হেস্তনেস্ত করেই ছাড়ব। ছুটির পরে আরেকটু সময় নষ্ট না করে তাড়াতাড়ি পা চালালাম, তবে বাড়ির দিকে নয়, বরং এক খুবচিত চোরা গলির দিকে। কিছুক্ষণের মধ্যেই চলে এলাম সেই ছোট গলির কাছে। আশপাশ ভালো করে দেখে নিলাম, না, কেউ নেই। এমনি তো এদিকটায় তেমন কেউ আসে না। এখন শীতের সকালে বেশ নিঝুম লাগছে গলিটাকে। ঠিক এই কারণেই আমার এখানে আসা। বাড়িতে শান্তিমতো কথা বলা যাবে না আয়ুষের সাথে। বাবা মা কিছু সন্দেহ করলে দারুণ ঝামেলা বাঁধবে। তাছাড়া গতকাল রেজাল্ট বেরোবার পর থেকে সবাই কেমন থম মেরে আছে। এই অবস্থায় যত বেশি বাইরে থাকা যায় ততই ভালো। মোবাইলটা হাতে তুলে আয়ুষের নাম্বার ডায়াল করলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলো হতভাগাটা। গলায় অদ্ভুত রকম স্বাভাবিক ভাবর, যেন রাতের কথা কিছুই মনে নেই। আরে ম্যাডাম, আপনি এত সকাল সকাল, কি ব্যাপার? কিছু একটা বলতে যাব, হঠাৎ আমায় থামি চিৎকার করে উঠল, এই খেয়েছে। হে ভগবান, আমি 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 কার সঙ্গে কথা বলছি? এই আপনি আপনি গতকাল রাতে কত হয়েছেন না? বলি রাজ্যের সব ভগবানের স্তুতি আরম্ভ করে দিল। এমনিতেই মেজাজটা ভর্তিই ছিল, তার মধ্যে এমন বেয়াদবি দেখে আরো মাথাটা গরম হয়ে উঠল। আপনার কি মাথা ঠিক আছে, নাকি সবটাই মায়ের ভোগে চালান করেছেন? আর আর আপনার লজ্জা করে না? আমি এত ফ্রাস্ট্রেশনে ভুগে নিজের লাইফটা শেষ করার চেষ্টা করছি, কোথায় হেল্প করবেন তা না আমায় মিসগাইড করলেন। আপনাকে তো পুলিশে দেওয়া উচিত, একটা মিথ্যাবাদী লোক কোথাকার। জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট। আপনি মরেননি? না, আর সেটা একমাত্র আপনার জন্যে। আমি যে কেন আপনার কথা শুনতে গেলাম। মামা, আপনি মরেননি? আরে কংগ্রাচুলেশন। প্লিজ প্লিজ পার্টি দিন না, প্লিজ একটা পার্টি, জাস্ট একটা পার্টি। চুপ করুন। আপনার কি সবেতে ইয়ার কি মনে হয় নাকি? সবটা এভাবে হেসে উড়িয়ে দেবেন? মগের মুলুক পেয়েছেন? জীবনটা শুধু হেসে কাটিয়ে দেওয়া যায় না আয়ুষ। আপনি জানেন আমি ঠিক কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি? কখনো দেওয়ালে পিঠ ঠেকে যেতে দেখেছেন? কিচ্ছু করার উপায় থাকে না তখন, শুধু শুধু একটাই পথ খোলা থাকে, মৃত্যু। জানেন
আমারই ভুল হয়েছে আপনাকে বিশ্বাস করে মনের কথা বলা। আসলে আসলে আপনাদের কাছে তো সবটাই মজা, শুধু এন্টারটেইনিং কন্টেন্ট খোঁজা, লিসনারদের এন্টারটেইন করার জন্য সব করতে পারেন আপনারা। আর আমি ইডিয়েটের মতো হাসির পাত্র হয়ে উঠলাম আপনাদের সামনে। আমি আপনাকে বিশ্বাস করেছিলাম আয়ুষ। প্রতিদিন যখন আপনার গলাটা শুনতাম মনে হতো এই পৃথিবীতে কোথাও একটা মানুষ অন্তত আছে যে আমার মতো করে ভাবে, আমায় বুঝতে পারবে। কিন্তু না, আপনি তো কাউকে বোঝার সামান্য চেষ্টাটুকুও করেন না। আপনি তো শুধু মজা খোঁজেন। আপনি আসলে একটা সেলফিশ। আয়ুষ বোস একটা স্বার্থপর, বুঝেছেন? আর আপনি যেটা করছেন সেটা স্বার্থপরতা নয়। আপনি যে বাবা মায়ের দেখা স্বপ্নগুলোকে জলাঞ্জলি দিয়ে এভাবে কাওয়ার্ডের মতো কাজ করছেন, সেটা কি তাহলে? এতটা সিরিয়াসভাবে কথা বলতে আমি কোনোদিন শুনিনি আয়ুষকে। যেন ওর স্বরই কথা বলছে অন্য কেউ। প্রথমটায় খানিকটা হকচকিয়ে গেলেও একটু শান্ত হয়ে বললাম, আমার কাছে অন্য কোনো উপায় নেই। এতটা অনিশ্চয়তার সঙ্গে বাঁচা যায় না। তার থেকে যে ডিসিশনটা নিয়েছি সেটা অনেক ভালো। এটা তো আপনার কাছে একটা অজুহাত। আপনি নিজেও জানেন চাইলে কি কি করতে পারেন আপনি। না, পারি না, কিচ্ছু হবে না আমার দ্বারা। কোথায় সে অদিতি যে রক্ত দেখে ভয় পায়, অথচ একটা অচেনা লোকের কথায় হাত কাটতে রাজি হয়ে গেল? আয়ুষের কথায় চমকে গেলাম। আমার এই ভয়ের কথা তো ওর জানার কথা নয়। অন্তত আমি বলেছি বলে তো মনে পড়ছে না। ও তাহলে জানলো কিভাবে? বললাম, আপনি আপনি কিভাবে জানলেন আমার রক্ত দেখলে ভয় করে? মানে ওই আর কি, মনে হলো। যাই হোক, আসল কথা হলো আপনি আসলে চেষ্টা করতেই ভয় পান। কিছু করে দেখানোর জন্য যে জেদটার দরকার সেটাই নেই আপনার। কথাটা শুনে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলাম। মনে হলো ফোনটা কেটেই দিই, কিন্তু কোনো ক্রমে নিজেকে সংযত করলাম। আয়ুষ তখনও বলে চলেছে, যে মেয়েটা অন্যের প্রভোকেশনে নিজেকে শেষ করার চেষ্টা করতে পারে, এমনকি বারবার বিফল হয়েও হার মানে না, সে সামান্য এক্সামের ভয়ে পিছিয়ে আসছে, এ কথা কি মেনে নেওয়া যায়? আরে আপনার রেজাল্ট খারাপ হোক, ধরে নিলাম আপনি পাশ করলেন না, তাতেই বাকি। আপনি দ্বিতীয়বার ট্রাই করতে পারবেন না? তা হতে পারে। আর রিলেটিভ, তারা আজ কথা বলবে, বলতে দিন, কাল ভুলে যাবে। আপনার টপিকটা পুরনো হয়ে গেলে ওরা ঠিক অন্য কোনো মুখরোচক গসিপ খুঁজে নেবে। অদিতি, জীবনটা অনেক বড়, কারোর জন্য সেটা থেমে থাকে না। আপনি এস্টাবলিশড হয়ে গেলে এই ছোট ছোট ত্রুটিগুলো কারোর চোখেই পড়বে না। একটাই লাইফ অদিতি, আর যা করার এর মধ্যেই করতে হবে। নিজের জীবনের সবটুকু এসেন্স নিংড়ে নিন, রাঙিয়ে তুলুন নিজেকে। এটা আপনার জীবন, তাই এই জীবনটা আপনার শর্তে আপনার মতো করে বাঁচুন। এক্সকিউজ মি ম্যাম। আচমকা একটা ডাকে রিয়া পেছন ঘুরতেই দেখলো ওয়েটার দাঁড়িয়ে আছে। একটু থতমত খেয়ে ও বলল, হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি ইটস টু লেট ম্যাম, অ্যান্ড উই হ্যাভ টু ক্লোজ আওয়ার শপ রাইট নাও। কাইন্ডলি বিলটা পে করে দেবেন, অ্যান্ড প্লিজ ডোন্ট মাইন্ড। একটু হকচকিয়ে গেল রিয়া। দেওয়ালে টাঙানো ঘড়িটার দিকে চোখ পড়তেই ও বুঝলো সত্যি অনেকটা দেরি হয়ে গেছে। অদিতির ডায়েরিটা পড়তে পড়তে খেয়ালই করেনি কিভাবে এতটা সময় পেরিয়ে গেল। আরে না না, ইটস ওকে, ইউ আর ডুইং ইউর ডিউটি। হ্যাঁ, আমারই খেয়াল করা উচিত ছিল। সত্যি অনেকটা লেট হয়ে গেছে, আই এম সো সরি। তারপর বিলটা পে করে ক্যাফে থেকে বেরিয়ে এলো। এখান থেকে হোস্টেল খুব একটা দূরে না, তবু একটু ধীরে ধীরেই পা বাড়াচ্ছিল রিয়া। মনে মনে একটা
ছক কষে চলেছে ক্রমাগত। অদিতি ডায়েরিতে লেখা শেষ কথাগুলোর সঙ্গে বর্তমান পরিস্থিতিকে মেলানোর চেষ্টা করছে। না, কিছুই মিলছে না। কোথাও একটা মিসিং লিঙ্ক রয়েই যাচ্ছে। অদিতির লেখা শেষ কথাগুলো অনুযায়ী সেদিন আয়ুষের কথায় সম্পূর্ণ সায় না দিলেও একটা অদ্ভুত টান অনুভব করেছিল। ওর বারবার মনে হয়েছিল এই মানুষটাকে ও নিজের থেকেও বেশি বিশ্বাস করতে পারে। আসলে আয়ুষ অদিতির হারিয়ে যাওয়া সমস্ত কনফিডেন্টকে ফিরিয়ে এনেছিল, ওকে বাঁচতে শিখিয়েছিল, শেষ মুহূর্ত পর্যন্ত হার না মেনে লড়াই করে যাওয়ার সাহস জুগিয়েছিল আয়ুষ। এরপর বোর্ড এক্সামে আহামরি রেজাল্ট না করলেও অদিতি নিজের বেস্টটা দিয়েছিল। এমনকি শেষটায় ওর অধ্যাবসায় খুশি হয়ে ওর বাবা ওর পছন্দ মতো সাবজেক্ট চুজ করার সুযোগ দিয়েছিল। তারপর যথারীতি অদিতি শহরে চলে আসে এবং এখানে বেঙ্গলি লিটারেচার নিয়ে পড়া স্টার্ট করে। আয়ুষ কর্মসূত্রে এই শহরে থাকলেও কখনোই ওদের দেখা হয়নি, কিন্তু যোগাযোগটা নিভৃতে বজায় ছিল। রোজ রাতে সোনা রাত বাকি বাদ বাকি অনুষ্ঠানে আয়ুষের সঞ্চালনা, ওর মন ছুঁয়ে যাওয়া কথার ঝাঁক কিভাবে রোজ সকালে অদিতির কলম বেয়ে চিঠিতে গাঁথা হয়ে যেত, আবার অদিতির কবিতার মর্ম কিভাবে আয়ুষের অন্তরে প্রবেশ করে শেষটায় ওর সংলাপের অংশ হয়ে যেত, তা ওরা নিজেরাই বুঝতে পারত না। এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল, কিন্তু তারপর আয়ুষ বোস হঠাৎ কিভাবে বেপাত্তা হয়ে গেল। এমনকি এতদিন ধরে ও একটি বারের জন্য কেন অদিতির সঙ্গে কমিউনিকেট করেনি, এই বিষয়টা এখনো ধোঁয়াশার মধ্যেই রয়ে গেছে। এর আগেও রিয়া বহুবার নানান কথার পরিপ্রেক্ষিতে অদিতিকে আয়ুষের ব্যাপারে জিজ্ঞেস করেছিল, কিন্তু কোনোবারই অদিতি উত্তর দিতে পারেনি। ও কি সত্যিই কিছু জানে না আয়ুষের খোঁজ খবর, নাকি সবটা জেনেও লুকিয়ে যাচ্ছে? কিন্তু কেন, কি লাভ এতে? এখন এই প্রশ্নগুলোর উত্তর কোথায় খুঁজবে রিয়া? কিছুই কিন্তু সে বুঝে উঠতে পারে না। অদিতিকে জিজ্ঞেস করলেও মনে হয় না কোনো ফল হবে। রিয়ার বারবার মনে হচ্ছিল যেন অন্ধকারে বৃথাই হাতড়ে বেড়াচ্ছে ও। পরশ পাথর ওর নাগালের মধ্যেই রয়েছে, কিন্তু সেরফ ভ্রমের বশবর্তী হয়ে তা চোখে পড়ছে না। বস, আমি খোঁজ নিয়েছি, ওয়ার্ডের অল টাইম থাকে না এখানে, আর গার্ডটা তো শালা বেওরা একটা, গিলে টং হয়ে থাকে। রাতের দিকে প্রায় পিছনের দিকের গেটটা লক করতে ভুলে যায়। এই সুযোগ বস, একবারও হোস্টেলের ভেতর ঢুকে পড়তে পারলেই পুরো কেল্লা ফতে বস। গলির এক প্রান্তে 2-4 লোক জমায়েত হয়েছে। অন্ধকারে ডুবে আছে প্রায় তাদের শরীরগুলো। দূর থেকে পরিষ্কার দেখা যায় না, তবে কান পাতলেই শোনা যাচ্ছে কিছু একটা আলোচনা করছে তারা। বেশ গুরুতর বিষয়, যেন গোপনে কোনো নোংরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ওরা। হঠাৎ ওদের মধ্যে থেকেই একজন বলে উঠল, সত্যি মালটা সাহস কম না? উল্টো ভাইয়ের লোকদের পুলিশের থ্রেট দেয়। আবে চুপ কর, আমাকে পুলিশ চালাচ্ছিস বে? হ্যাঁ, ওসব পুলিশকে বল্টু ভয় করে না, ওসব আমি হাতে তালুতে রাখি, বুঝেছিস? তালুতে। ঔদ্ধত কণ্ঠে কথাগুলো বলতে বলতে উঠে দাঁড়ালো লোকটা। এতক্ষণ অন্ধকারে তাকে সেভাবে দেখা যাচ্ছিল না। এখন ল্যাম্পপোস্টের হলদে আলোয় তার মুখের হিংস্রতা জোরালোভাবে ফুটে উঠেছে। পল্টু মাঝি এই এলাকার এক কুখ্যাত গুন্ডা। তোলাবাজি থেকে আরম্ভ করে স্মাগলিং সমস্ত ওর সিন্ডিকেটের আন্ডারেই হয়ে থাকে। এছাড়াও নিষিদ্ধ ড্রাগের চোরা কারবারের সঙ্গেও ও যুক্ত। ওদের টার্গেট মেনলি স্কুল পড়ুয়ারা। তাদের ঘুঁটি বানিয়ে এতদিনে এসব বেআইনি কারবারের বেতাজ বাদশা হয়ে উঠেছে। এর আগে বেশ কয়েকবার পুলিশ ওকে ধরে নিয়ে গেলেও বেশি দিন আটকাতে পারেনি। কানাঘুষো শোনা যায় এক হেভিওয়েট নেতার কৃপা দৃষ্টি রয়েছে নাকি ওর সঙ্গে। তার জেরেই পুলিশ ওর কেস স্পর্শ করারও সাহস পায় না।
সেদিনের অপমানটা পল্টু এত সহজে বলেনি। ওই দুদিনের চুনোপুটি আমার লোকেদের পুলিশে দেবে, তার আগেই আমি ওদেরকে কাম তামাম করে দেবো শালা। আর তোর ওই শালা ওই দুটো পুচকে মেয়েকে দেখে পালিয়ে এলি, যা বাড়ি গিয়ে বউয়ের আঁচল ধরে দেবো সাদাক পাড়া। না না, আসলে পরের মেয়েটা একটু ব্যাটা ছেলে কোচের, দেখে মনে হলো মার প্যাঁচ জানে, তাছাড়া পুলিশের ভয় দেখাচ্ছিল বস। আবে চুপ কর, তোদের দৌড় কত দূর আমার জানা আছে সব। এবার বদলা কিভাবে নেব সেটা এখন ভাবতে দে আমায়। মেয়ে দুটো কোথায় জানিস কিছু? ওই যে ওই ঘরটা, ওইখানেই থাকে মেয়ে দুটো। গলির শেষ প্রান্তে গিয়ে অদিতি আর রিয়ার রুমের দিকে আঙুল দেখিয়ে বলল লোকটা। রাতটা একটু বাড়ো, তারপর পাঁচিল ডুবকে ভেতরে ঢুকে একেবারে হাত মুখ বেঁধে তুলে আনবো তো ঠিক। আর তারপর এই সমস্ত চক্রান্ত থেকে সম্পূর্ণ দূরে অনাবগত রিয়া ধীর পায়ে হোস্টেলের দিকে এগিয়ে আসছে। ওর মনে এখন একটাই চিন্তা, কি করে সমস্ত প্রশ্নের জবাব পাওয়া যাবে। মনে মনে এই বিশাল পাজলের টুকরোগুলো এক এক করে জুড়ে যাচ্ছে, আর মাত্র কয়েকটা টুকরো জুড়তে পারলেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ মিলে একটা গোটা ছবির আকার নেবে। তবে রিয়া ভালো মতোই বুঝতে পারছে যে পাজলের খুব ইম্পর্টেন্ট কিছু টুকরো এখনো মিসিং, আর ঠিক তার জন্যই পুরো বিষয়টা এতটা জটিল হয়ে আছে। শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে, একটা হিমেল হাওয়া উদ্ভ্রান্তের মতো চারিদিকে খেলে বেড়াচ্ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার চাদরে গোটা শহরটাই গা ঢাকা দিয়েছে। খুব প্রয়োজন না থাকলে কেউ তেমন বাড়ির বাইরে আসে না। ওদের কলেজ চত্বরে দিনের বেলায় ভিড় থাকলেও সন্ধ্যের পর থেকে অনেকটা ফাঁকা হয়ে যায়। পথ চলতি দু একজন ছাড়া আর তেমন লোকজন দেখা যায় না প্রায়, যদিও মেইন রোডটা সে তুলনায় অনেকটাই জনবহুল। এখন বড় রাস্তা পার করে একটা গলির মধ্যে ঢুকে পড়েছে রিয়া। এই গলির শেষ প্রান্তেই ওদের হোস্টেল। স্বাভাবিকভাবেই গলিটা একেবারে জনশূন্য। এর আগে দু একটা কুকুর দেখা গেলেও এখন আর কিছুই চোখে পড়ছে না। চারিদিকে একটা থমথমে ভাব বিরাজ করছে। হঠাৎ একটা অদ্ভুত জিনিস দেখে চমকে গেল রিয়া। দূর থেকে কি যেন একটা এগিয়ে আসছে। ভালো করে দেখার চেষ্টা করলো। একটা লোক ঊর্ধ্বশ্বাসে দৌড়ে আসছে ওর দিকে, তার পেছন পেছন আরো দু চারজন ছুটছে। ওদের দেখে মনে হচ্ছে যেন কোনো ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন হয়েছে ওরা, আর তার হাত থেকেই পালানোর চেষ্টা করছে। কিন্তু কি সেই জিনিস সেটা বোঝা যাচ্ছে না। এবার একটু ঘাবড়ে গেল রিয়া। এতগুলো অ্যাডাল্ট লোক হঠাৎ কি এমন দেখলো যে পড়ি কি মরি করে ছুটছে, নাকি এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে ওদের? লোকগুলোকে দেখে মোটেও সুবিধের মনে হলো না রিয়ার। তবে যাই হোক, ওদের বুঝতে দেওয়া যাবে না কিছু। রিয়া অত্যন্ত ধীরে কিন্তু সতর্কভাবে এক পা দুপা করে পিছোতে লাগলো। লোকগুলো এতক্ষণে ওর বেশ কাছাকাছি চলে এসছে। হঠাৎ রিয়াকে একেবারে চমকে দিয়ে একটা কাণ্ড করে বসলো লোকটা। রাস্তার মধ্যে প্রায় রিয়ার পায়ের সামনে বসে পড়লো লোকটা। দয়া করো, বাঁচাও, আমায় বাঁচাও, ওই 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 লোকটা আমাকে শেষ করে দেবে, আমাকে শেষ করে ফেলবে, বাঁচাও বাঁচাও আমাকে। তার দেখা দেখি অন্য লোকগুলো একই কাজ করতে উদ্যত হতেই রিয়া একেবারে হতভম্ব হয়ে গেল। এক্স্যাক্টলি কি হয়েছে বুঝতে না পারলেও লোকগুলো কিছু একটা দেখে সাংঘাতিক ভয় পেয়েছে, এটা ভালোভাবেই সে বুঝতে পারছে। কোনো মতে নিজেকে সংযত করে ও জিজ্ঞেস করলো, আরে 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 কি 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 করছো তোমরা? তোমরা কারা? হ্যাঁ, আর এইভাবে কার হাত থেকে পালাচ্ছ? কে তোমাদের ক্ষতি করবে? ওই 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 লোক। ধীরে ধীরে মুখটা তুলল পল্টু। তারপর কি যেন বলার চেষ্টা করলো, কিন্তু তার মাথা মুন্ডু রিয়ার বোধগম্য হলো না। ভয় ওর সব কথাই জড়িয়ে যাচ্ছে। অতি কষ্টে সে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। তারপর আস্তে আস্তে বলল,
ওই লোকটা কি ভয়ানক দেখতে, চোখের দৃষ্টি কি সাংঘাতিক, মনে হয় ভস্ম করে দেবে। আমাদেরকে মারতে এগিয়ে আসছে ও। মানে কোন লোক? কে মারতে চায় তোমাদের? পুলিশ? এই সত্যি করে বলো তো, তোমরা চোর ছাঁচর না তো? না 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 না, পুলিশ নয়। অমন চেহারা কোনো জ্যান্ত মানুষের হয় না। ও ঠিক একটা নরপিশাচ, কাঁচা চিবিয়ে খাবে আমাদের। তাকে দেখা মাত্র চমকে গেল রিয়া। সে চিনতে পেরেছে গত রাতের সেই আততায়ীকে, যে অদিতিকে উত্ত্যক্ত করছিল। এই তুই তো সেই ছিঁচকাটা, তাই না? শালা আমাকে ফলো করতে করতে ঠিক পৌঁছে গেছিস। হতচ্ছাড়া, আজ তোর একদিন কি আমার একদিন। ওই নরপিশাচ না কি জানো, তোকে মারুক বা না মারুক, আমি নির্ঘাত তোকে মেরে ফেলবো। এই বলে ওর কলার খামচে ধরে টেনে তুলল ওকে। আমরা আসলে রাতের অন্ধকারে পিছনের গেট দিয়ে হোস্টেলে ঢুকতে যাচ্ছিলাম। এমন সময় দেখি একটা লোক সেখানে দাঁড়িয়ে আছে। কার্ড ভেবে এগিয়ে যেতেই বুঝলাম লোকটা নর্মাল লোক নয়। ঘোলাটে চোখে তাকিয়ে রয়েছে আমাদের দিকে, চোখগুলো যেন এক্ষুনি খুলে বেরিয়ে আসবে। কি ভয়ঙ্কর দৃষ্টি ওই চোখের, দেখে শিউরে ওঠে। আমাদের কিছুতেই ভেতরে যেতে দিচ্ছিল না সে। শেষটায় ক্ষেপে গিয়ে পল্টু ভাই ওর গায়ে হাত তুলতেই ভীষণ চিৎকার করে উঠল। লোকটার গায়ে অমানুষিক শক্তি, কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে এলাম। আবার পালাতে হবে, ওইদিকেই আসছে। তোমরা কি চেনো লোকটাকে? তোমাদের কোনো শত্রুও তো হতে পারে। না 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 না, শত্রু নয়। মানুষের শরীরে ওইরকম শক্তি থাকতে পারে না। না 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 না, থাকতে পারে না। সে শরীরে ওরকম থাকতে পারে না। আচ্ছা, লোকটা কিছু কি বলেছে? মানে এমন কিছু যাতে আইডেন্টিফাই করা যায় কে ও? না না, তেমন কিছু নয়। তবে পালিয়ে আসার সময় শুনতে পেলাম সে বলছে, আমি থাকতে অদিতির কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না কোনো ক্ষতি করতে। শেষের কথাটা শুনে থমকে গেল রিয়া। কে এই ব্যক্তি যে অদিতির প্রোটেকশনের কথা এত ভাবছে? কই, অদিতি তো এমন কারোর কথা কখনো বলেনি। রিয়া যতদূর জানে এই শহরে অদিতির পরিচিত কেউ থাকে না। তবে এই লোকটা কি? তবে কি আয়ুষ ফিরে এসেছে? এইসব কথাই ভাবছিল রিয়া। হঠাৎ সে লক্ষ্য করলো ওর পায়ের কাছে লুটিয়ে পড়া লোকগুলো কি যেন একটা দেখে ভয় থরথর করে কাঁপছে। ওদের দৃষ্টি অনুসরণ করে গলির শেষ প্রান্তের দিকে তাকাতেই সারা গায়ে কাঁটা দিয়ে উঠল রিয়া। রাস্তার ঠিক শেষ প্রান্তে একটা লোক দাঁড়িয়ে আছে, তবে তার মধ্যে কিছু একটা অস্বাভাবিকতা রয়েছে। ঠিক কি তা বুঝতে পারছে না রিয়া। তবে সবচেয়ে অদ্ভুত হলো লোকটার চোখগুলো। এমন অন্তর্ভেদী দৃষ্টি যেন রিয়ার মনের কথা অনায়াসে পড়তে পারছে সে। লোকটা ধীরে ধীরে এগিয়ে আসছে ওর দিকে। তাকে দেখা মাত্র পল্টু আর তার দলবল বাবা গো মা গো বলে ছুটে পালিয়ে গেল। রাস্তায় এখন দুটো প্রাণী, রিয়া আর সেই অজানা লোকটি। সে রিয়ার খুব কাছাকাছি এসে দাঁড়িয়ে পড়ল। তারপর রিয়ার চোখে চোখ রেখে কি যেন বোঝার চেষ্টা করল। রিয়া একটা মাটির পুতুলের মতো নিষ্ক্রিয়ভাবে চেয়ে রইল লোকটার চোখের দিকে। আস্তে আস্তে লোকটার দৃষ্টি সেই নির্মমতা সরে গিয়ে একটা আলতো কোমল ভাব ফুটে উঠল। অদ্ভুত একটা গোঙানির স্বরে কি যেন বলার চেষ্টা করলো সে, যদিও রিয়া কিছুই বুঝতে পারল না। ইতিমধ্যে ওর ভয়টা অনেকটা কমে গেছে। এক পা দুপা করে লোকটার দিকে এগিয়ে যেতেই আচমকা লোকটা ছায়ামূর্তির মতো অন্ধকারে মিলিয়ে গেল। বেশ কিছুক্ষণ হতবম্বের মতো রাস্তার মাঝখানে ঠায় দাঁড়িয়ে রইল রিয়া। তারপর হোস্টেলের দিকে পা বাড়ালো। অদিতি, আসতে পারি? দরজায় একটা খুট করে কড়া নাড়ল কেউ। অদিতি শুয়েই ছিল। শব্দটা শুনেই ধড়াস করে উঠে পড়ল। কে? রিয়া? না, আমি অনিন্দিতা। বিজি আছো নাকি? তাহলে বরং পরে আসছি। এবার অদিতির চোখ দুটো যেন দপ করে জ্বলে উঠল। সে কোনো রকমে নিজের আলুথালু ভাবটা কাটিয়ে নিজের দরজাটা খুলে দিয়ে অনিন্দিতাকে ভেতরে আসতে বলল।
তারপর চারপাশ ভালো করে দেখে শুনে দরজা বন্ধ করে দিল। বেশ চিন্তিত দেখাচ্ছে ওকে। কাজটা হয়েছে রে? কিছুটা বলতে পারো। তোমার কথা মতো ওয়ার্ডেনের রুম থেকে গত 2-3 মাসের সমস্ত নিউজ পেপার নিয়ে এসেছি। কেউ তোকে এসব চুরি করতে দেখে ফেলেনি তো? তাহলে কিন্তু মহা বিপদ। আরে না না, তুমি একদম টেনশন নিও না, আমি একদম পারফেক্টলি কাজটা করেছি, কেউ কোনো ডাউটই করবে না। খালি তুমি চটপট পেপার কটা পড়ে ফেলো, ওয়ার্ডেন আসার আগেই এসব জায়গা মতো রেখে আসতে হবে, তাহলেই অল ক্লিয়ার। থ্যাংক ইউ রে, তুই আজ বড্ড বাঁচালি রে বোন। আমার তো নিচে যাওয়া এখন স্ট্রিক্টলি বারণ, তাই অগত্যা তোকে ঝামেলায় ফেললাম। বলেই ওর হাতে একটা 100 টাকার নোট গুঁজে দিল। আরে না না, এসবের কি দরকার ছিল? তোমার পড়া হয়ে গেলে আমাকে খবর দিও, আমি এসে পেপারগুলো নিয়ে যাব। অনিন্দিতা চলেই যাচ্ছিল, হঠাৎ কি একটা মনে হতেই দাঁড়িয়ে পড়লো। বাই দ্য ওয়ে, এসব রাজ্যের পুরনো কাগজ নিয়ে তুমি কি করবে? কোনো ইম্পর্টেন্ট নিউজ খুঁজছো বুঝি? অদিতির প্রথমটায় মনে হয়েছিল বলবে না, তারপর ভাবলো যদি কোনো ইনফরমেশন পাওয়া যায়, তাই অনেক ভেবেচিন্তে বলল, আচ্ছা, এই গত কয়েক মাসের মধ্যে কোনো মিস্টেরিয়াস ডেড বডি রিলেটেড খবর পেয়েছিস কি? মানে লাশ? বলো কি? আরে ভয় পাওয়ার কিছু নেই, মানে আমি জাস্ট বলতে চাইছি যে কোনো বেওয়ারিশ লাশ পাওয়া গেছে, বা ধর বছর 25-এর ছেলে নিখোঁজ, এমন কোনো নিউজ পেয়েছিস? এমন ঘটনা তো আকসারই ঘটে থাকে, তাই আর কি একটু খোঁজ খবর নিচ্ছিলাম। না গো, এমন ঘটনা তো আগে কখনো শুনিনি। এমনিতেই শহরটা বেশ শান্তিপূর্ণ, গন্ডগোল তো সেরকম একটা হয় না। তবে শুনেছি ওই বড় পুলের ধারটা নাকি একদম ভালো জায়গা না, লোকজন বড় যায়ও না ওইদিকে। যত গুন্ডা বদমাইশের ডেরা, ওখানে কিছু হয়ে থাকলেও থাকতে পারে। অদিতি মনে করে দেখে আগের দিন তো ওই নদীর ধারেই গিয়েছিল সে, তবে কি ওই লাশটা সত্যি ওখানে ছিল? ওর মনের ভুল নয়। কথাটা মনে পড়তেই একটু শিউরে উঠল, ঘোর ভাঙল অনিন্দিতার ডাকে। আচ্ছা, আমি চলি তাহলে। এমন সময় সিঁড়ির উপর কারুর পায়ের শব্দ শুনে সেদিকে তাকাতেই অনিন্দিতা খেয়াল করল রিয়া এসেছে। ওর চোখে মুখে একটা অদ্ভুত ভাব পরিষ্কার বোঝা যাচ্ছে। অনিন্দিতাকে দেখে সেই রকম গম্ভীর মুখ নিয়ে জিজ্ঞেস করলো, রে তুই এখানে? কি ব্যাপার? অদিতিদির কাছেই এসেছিলাম আসলে। হঠাৎ অদিতির দিকে চোখ পড়তেই ও বুঝতে পারল ইশারায় এইসব বলতে মানা করছে অদিতি। কোনো ক্রমে নিজেকে সামলে নিয়ে অনিন্দিতা আমতা আমতা করে বলল, আসলেই শুনলাম দির শরীর খুব একটা ভালো নেই, তাই আর কি দেখতে এসেছিলাম। অদিতির ইশারা রিয়ার দৃষ্টি এড়ায়নি। ঠিক আছে, যা এবার যা, নিজে ঘরে যা। এমন অসভ্য ব্যবহারে অনিন্দিতা বেশ হকচকিয়ে গেল, কিন্তু রিয়াকে বেশি ঘাঁটানো ঠিক হবে না মনে করে আর কথা না বাড়িয়ে চলে গেল। এটা করা কি খুব দরকার ছিল? রিয়াকে ওর কথায় কোনো ভ্রুক্ষেপ না করেই চলে যেতে দেখে অদিতি আরও রেগে গেল। কি হলো? উত্তর দিচ্ছিস না যে? প্রবলেমটা কি তোর? আমার সঙ্গে কথা বলছিস ঠিক আছে, কিন্তু কিন্তু অনিন্দিতা, ও তো আমাকে দেখতেই এসেছিল, ওর সঙ্গে খারাপ ব্যবহারটা না করলেই চলছিল না? প্রবলেম আমার না, তোর অদিতি। আমি খুব ভালো করেই জানি ওই মেয়েটা তোকে দেখতে আসেনি। কে আছে ওই পেপারগুলোতে? দেখা বলছে। বলেই এক টানে একটা পেপার তুলে নিল রিয়া। অদিতি তীর বেগে ওর হাত থেকে সেটা কেড়ে নিল। কি লুকোচ্ছিস তুই আমার থেকে? এভাবে যে নিজের আর অন্যদের জন্য বিপদ ডেকে আনছিস, তুই সেটা বুঝছিস না নাকি? মানে কিসের বিপদ? পল্টুকে চিনিস তো? সেদিন ওর পোষা গুন্ডারাই তোর পিছু নিয়েছিল। আজও পেছনের পাঁচিল টপকে ঢোকার চেষ্টা করেছিল হোস্টেলে, কিন্তু একটা অদ্ভুত লোক নাকি ওর পুরো পল্টনকে কেলিয়ে ভূত করে দিয়েছে। আবার নাকি বলেছে যে ও তোকে প্রোটেক্ট করার জন্যই এসব করেছে। আমি নিজের চোখে দেখে এলাম, সব কটা ভয়ে একেবারে কাঠ হয়ে আছে। ইভেন ওই লোকটাকে আমিও দেখেছি। স্ট্রিট লাইটের আলোয় ক্লিয়ারলি দেখতে পাইনি বটে, বাট লোকটার চাহনিতে একটা অদ্ভুত ভাব আছে। হ্যাঁ, আমি তোকে সেটা বলে বোঝাতে পারবো না, স্পেশালি ওর গালের ওই কাটা দাগটা। উফ! আর এত সব কিছুর পরেও
তুই এখনো বলবি যে তুই এই সব কিছু সম্বন্ধে কিচ্ছু জানিস না, তাই তো? কথাটা শোনা মাত্র চমকে গেল অদিতি। সেদিন এমনই একটা কাটা দাগ দেখেছিল ডেড বডিটার গালে, এমনকি হোস্টেলের ছাদে দেখা সেই লোকটার গালেও একটা কাটা দাগ ছিল। তাহলে কি এরা একই মানুষ? কিন্তু ওদের সঙ্গে কি যোগাযোগ? লোকটা আদেও মানুষ তো? ভাবনাগুলো শেষও হয়নি, হঠাৎ রিয়াকে ধমকে ওঠে অদিতি। অদিতি, এভাবে কতদিন চুপ করে থাকবি তুই? হ্যাঁ, তোর জন্য সবার লাইফ প্রবলেমে আছে, সেটা বোঝার চেষ্টা কর অন্তত। আয়ুষের সঙ্গে কি হয়েছিল? হঠাৎ ও তোর সঙ্গে কথা বলা বন্ধ করে দিল কেন? যে আয়ুষ তোর সাথে একদিনও কথা না বলে থাকতে পারতো না, সে আচমকা ভ্যানিশ হয়ে গেল কিভাবে? তোদের তো কোনো ঝগড়াও হয়নি, কোনো আর্গুমেন্ট হয়নি, তাহলে তুই কিভাবে জানলি? আসলে কি বলতো, আমি না তোকে না জানিয়ে তোর ডায়েরিটা নিয়েছি। আমার কাছে আর তো কোনো অপশন ছিল না। দেখো দিদি, আমি তোদের ব্যাপারে প্রায় সবটাই জেনেছি, তাই প্লিজ কিচ্ছু আর আড়াল করিস না আমার থেকে। সবটা বলে দে লক্ষ্মীটি। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর অদিতি বলতে শুরু করলো। আমার ডায়েরিটা পড়ে নিশ্চয়ই আয়ুষের ব্যাপারে অনেকটা জানতে পেরেছিস। তবে ডায়েরিতে আমি সেইটুকুই উল্লেখ করতে পেরেছি যতটা আমি জানতাম, কিন্তু আমার জানার বাইরেও অনেক কিছু আছে। সেই সবের উত্তর পাওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করলাম, কিন্তু বিশ্বাস কর, আমার জন্য তোর বা অন্যান্যদের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। তাই আমি যতটা জানি সবটাই বলবো তোকে, আশা করি বিশ্বাস হবে তোর। গত 3 মাস থেকে আয়ুষের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। এমন কেউ কোথায় আছে, কি করছে, কিছুই আমি জানি না। প্রথম দিকটায় আমি অনেকবার ওকে ফোন করার চেষ্টা করেছি, কিন্তু রিসিভ করেনি। প্রতিবার ওকে ফোনে নট রিচেবল পেয়েছি। তারপর আমার এক্সাম শুরু হওয়ায় আমিও বিজি হয়ে পড়ি। অনেকদিন রাত বাকি বাদ বাকিও শুনিনি। তার অবশ্য অন্য একটা কারণও ছিল। বলতে পারিস আয়ুষের ওপর রাগ করে সরিয়ে রেখেছিলাম নিজেকে। ধীরে ধীরে আগের ডিপ্রেশনটা অনুভব করছিলাম। সব কিছুর থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করতাম। ভিড়ের মধ্যে থেকেও যে কি ভীষণ একা হয়ে গিয়েছিলাম আমি জানি। তারপর তোকে বলিনি ইচ্ছে করি, তুই রাগ করবি বলে। ওই সময় আর কিচ্ছু ভালো লাগতো না। বারবার মনে হতো মরে যাই, তাহলে এই অসহ্য যন্ত্রণার থেকে মুক্তি পাবো। কিন্তু সাহস করে উঠতে পারলাম না। দিনে তোর সামনে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করতাম, আর রাতে তুই ঘুমিয়ে পড়লে ছাদে গিয়ে খোলা আকাশের কাছে যাবতীয় ক্ষোভ অভিমান উগড়ে দিতাম। মনে হতো চিৎকার করে জানাই সবাইকে আমি ভালো নেই। এভাবে কতদিন একা একা সবটা সহ্য করলি? একবার কি আমায় বলতে পারতি না? তোকে অহেতুক বিব্রত করতে চাই না। হ্যাঁ, তাই তো। তোর কথা শুনলে তো আমি বিরক্ত হই। এতদিন এই চিনলি তুই আমাকে? আরে না নাইস, আমি সেভাবে বলতে চাইনি। রাগ করিস না রে। আরে আরে আমার কথাটা শোন তো। বল। এতদিন তো সব কটা আমার থেকে সবকিছু লুকিয়ে বেশ ভালোই ঝামেলা পাকিয়ে ফেলেছিস। এখন অন্তত বল সবটা। বলছি। তবে হ্যাঁ, আর প্লিজ কিচ্ছু লাগাস না আমার থেকে, প্লিজ। যাই হোক, নে তারপর বল কি হলো। তো এভাবেই চলছিল সবটা। বলা ভালো অন্য সব কিছু নিজের নিয়ম মেনে চলছিল, শুধু ভিড়ের মাঝে থমকে গিয়েছিলাম আমি। হোস্টেলের নিয়ম মেনে সব কাজ করলেও মনটা ছিল অন্য কোথাও। একবার ভেবেছিলাম বাড়ি চলে যাই, পর মুহূর্তে বাবা মা কি ভাববে, তাছাড়া এভাবে মাঝপথে কলেজ ছেড়ে দিলে পরে নানা প্রবলেম ফেস করতে হবে, এসব ভেবে থেকে গেলাম। কিন্তু এর মধ্যেই হঠাৎ একদিন একটা ঘটনা ঘটল, যেটা সত্যি সাংঘাতিক অস্বাভাবিক ছিল। ওই যেদিন আমায় খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারপর জানতে পারলি যে আমি ওই বড় পুলের কাছে চলে গিয়েছিলাম নিজের অজান্তেই। এটা ঠিক তার আগের রাতের কথা। তোর ঘুমানোর পর আমি অভ্যেস মতো ছাদে উঠে যাই।
রাতের শান্ত পরিবেশে মগ্ন হয়ে আছি, ঠিক এই সময় একটা মেসেজ এলো। ফোনটা হাতে তুলতেই চমকে উঠি। আয়ুষের মেসেজ। এতদিন কোনো যোগাযোগ রাখিনি কেন বা আমি কেমন আছি সেসব কিচ্ছু নয়, বরং অল্প কয়েকটা কথাই লিখেছে। অনেক কিছু বলার আছে তোমায়, একটিবার প্লিজ দেখা করতে পারবে? মানে যদি অসুবিধা না থাকে তো। যত রাগ অভিমান থাক না কেন, আয়ুষের একটা কথাতেই সব গলে জল হয়ে যায়। আমার বুকে জমাট বাঁধা কষ্টের হিমশীতল ছাইকেও ও নিজ গুণে গলিয়ে দিতে পারে। এবারেও তাই হলো। ওর অনুরোধ ফেলতে পারলাম না। ঠিক হলো পরের দিন সন্ধ্যায় বড় পুলের কাছে যাব, ও সেখানেই থাকবে। ও চল, নিচে ডাকছে, বাকিটা এসে বলছি। বলে সে উঠে দাঁড়ায়। তারপর বাইরে বের হবে এমন সময় খেয়াল করলো রিয়া অন্যমনস্কভাবে কি যেন ভাবছে, আর দু হাতে শক্ত করে একটা কাগজ চেপে ধরে আছে। কিরে, ওটা কিসের কাগজ? আরে না না, ও কিছু না, নোংরা কাগজ, যাওয়ার সময় ডাস্টবিনে ফেলে দেবো। আর কথা বাড়ায়নি অদিতি। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে চলে যায়। ও চলে যেতেই রিয়া তাড়াতাড়ি কাগজটা দলা পাকিয়ে ব্যাগের ভেতরের পকেটে ঢুকিয়ে রাখে, যাতে সেটা কারুর চোখে না পড়ে। তারপর সেও নিচে চলে যায়।